missile was launched a little while ago from North Korea. I will only tell you that we will take care of it. The dictator of North Korea made a choice yesterday that brings the world closer to war, not farther from it. 13 ফেব্রুয়ারি 2017 মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিনের মতোই যাত্রীদের তীব্র ভিড় আর ব্যস্ততায় মুখর এই টার্মিনাল। ঠিক সেই সময় সাধারণ যাত্রীর বেশে বিমানবন্দরে প্রবেশ করলেন মধ্যবয়স্ক এক ব্যক্তি। তিনি হয়তো ঘুণাক্ষরে ভাবতে পারেননি যে তাকে অনুসরণ করে বিমানবন্দরে প্রবেশ করেছে আরও 2 নারী, যারা আসলে ভয়ঙ্কর 2 গুপ্তঘাতক। এই নারীদের কয়েক মাস ধরে অত্যন্ত সুনিপুণভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাদের বোঝানো হয়েছিল তারা একটি হিডেন ক্যামেরা বা প্র্যাঙ্ক শোর জন্য কাজ করছে, যেখানে সাধারণ মানুষের মুখে কসমেটিক ক্রিম মেখে চমকে দেয় তাদের কাজ। কিন্তু সেদিন তাদের হাতে কোনো বেবি অয়েল বা সাধারণ ক্রিম ছিল না, ছিল বিশ্বের অন্যতম ভয়ঙ্কর রাসায়নিক বিষ ভিএক্স নার্ভ এজেন্ট। ফ্লাইটের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই 2 নারী পেছন থেকে আক্রমণ করে বসেন সেই ব্যক্তিকে। তার মুখে ঘষে দেওয়া হয় সেই মরণঘাতী নার্ভ এজেন্ট। আতঙ্কিত হয়ে ওই ব্যক্তি ছুটে যান বিমানবন্দরের মেডিকেল সেন্টারে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো পোশাক পরিহিত এক ব্যক্তি একটি সুটকেস নিয়ে মেডিকেল সেন্টারের বাইরে ঘোরাঘুরি করছে, এটি নিশ্চিত করার জন্য যে মিশন সফল হয়েছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে অত্যন্ত নির্মমভাবে খুন হন সেই ব্যক্তি। অথচ তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং উনের আপন সৎ ভাই কিম জং নাম। কিন্তু কেন একজন রাষ্ট্রপ্রধান তার নিজের ভাইকে এমন প্রকাশ্যে হত্যা করার নির্দেশ দিলেন? কেনই বা মাত্র 42 বছর বয়সী একজন তরুণ নেতা বিশ্বের 4র্থ বৃহত্তম সামরিক বাহিনী আর পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ নিয়ে গোটা বিশ্বকে প্রতিনিয়ত হুমকির মুখে রাখছেন? কিম জং উন কি কেবলই একজন নিষ্ঠুর স্বৈরশাসক, নাকি তিনি এমন একজন নেতা যিনি এক অদ্ভুত দোটানায় ভুগছেন? একদিকে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া কমিউনিস্ট শাসনের রক্তক্ষয়ী ঐতিহ্য, আর অন্যদিকে আধুনিক বিশ্বের একজন বৈধ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার তীব্র আকাঙ্ক্ষা। এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। কিম জং উন হলেন উত্তর কোরিয়ার শাসক বংশের 3য় প্রজন্মের নেতা। তার দাদা কিম ইল সাং এবং বাবা কিম জং ইল গত 70 বছরেরও বেশি সময় ধরে এক নায়কত্ব কায়েম করে উত্তর কোরিয়া শাসন করে এসেছেন। কিন্তু কিম জং উন যখন ক্ষমতায় বসেন, তখন তিনি একটি বিশাল ক্রসরোড বা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছিলেন। বিশ্লেষকদের মতে তার অবস্থাটি ছিল বিখ্যাত হলিউড মুভি গডফাদার 3-এর মাইকেল কোরলিওনের মতো। মাইকেল কোরলিওনে যেমন তার পরিবারের মাফিয়া সাম্রাজ্যের ছায়া থেকে বেরিয়ে এসে একজন বৈধ এবং পরিচ্ছন্ন ব্যবসায়ী হতে চেয়েছিলেন, কিম জং উনের ইচ্ছাও অনেকটা সেরকমই। তিনি চান আন্তর্জাতিক বিশ্বে একজন আধুনিক এবং বৈধ নেতা হিসেবে স্বীকৃতি পেতে। কিন্তু এখানেই তৈরি হয় তার সবচেয়ে বড় দোটানা। তিনি যদি সত্যি একটি উন্মুক্ত এবং আধুনিক রাষ্ট্র গঠন করতে যান, তবে তার এই স্বৈর শাসন টিকবে কি? কারণ একটি দমনমূলক মাফিয়া কাঠামোর উপর ভিত্তি করেই টিকে আছে কিম সাম্রাজ্য। উত্তর কোরিয়ার উপর বিশ্বের প্রায় প্রতিটি শক্তিশালী দেশের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। ফলে দেশের অর্থনীতি সচল রাখার জন্য তাদের নির্ভর করতে হয় সম্পূর্ণ অবৈধ পন্থার উপর। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার সরকার মূলত একটি বিশাল ক্রিমিনাল কার্টেল বা অপরাধী চক্রের মতো কাজ করে। অবৈধ অস্ত্র পাচার, মাদক ব্যবসা, জাল মুদ্রা তৈরি এবং সাইবার ক্রাইম বা হ্যাকিংয়ের মাধ্যমে প্রতি বছর প্রায় $2 বিলিয়ন আয় করে কিম জং উনের সরকার। এটি মূলত কিমের ব্যক্তিগত পিগি ব্যাংক, যা দিয়েই তার এই পুরো শাসন ব্যবস্থা টিকে আছে। এই অবৈধ সাম্রাজ্য ছাড়া কিম বংশের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। আর এই সাম্রাজ্য টিকিয়ে রাখার স্বার্থেই 2017 সালে তাকে একটি নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হয়েছিল। তার সৎ ভাই কিম জং নাম, যাকে উত্তর কোরিয়ার ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছিল, তিনি চীনের ম্যাকাওতে এক প্রকার নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। মাঝে মাঝে তিনি ক্যামেরার সামনে এসে উত্তর কোরিয়ার সরকারের সমালোচনা করতেন। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাথে কিম জং নামের গোপন যোগাযোগের খবর যখন কিম জং উনের কানে পৌঁছায়, তখন পরিস্থিতি পাল্টে যায়। কিম জং নাম সিআইএর একজন ইনফরমেন্ট হিসেবে কাজ করছিলেন এবং কিম জং উন সম্পর্কে বিভিন্ন গোপন তথ্য সরবরাহ করছিলেন। সিসিটিভি ফুটেজে সিআইএ হ্যান্ডলারের সাথে তার গোপন সাক্ষাতের প্রমাণও পাওয়া গিয়েছিল। কিম জং উনের কাছে এটি ছিল রাষ্ট্রদ্রোহিতার চূড়ান্ত পর্যায়।
সিআইয়ের জন্য কিম জং নামের মতো একজন উচ্চপদস্থ এবং রাজ পরিবারের সদস্যকে সোর্স হিসেবে পাওয়া ছিল বিশাল ব্যাপার, আর কিম জং উনের জন্য এটি ছিল চরম অস্তিত্বের সংকট। ফলশ্রুতিতে স্নায়ুযুদ্ধের সময়ের স্পাই থ্রিলারের মতো এক নিখুঁত অপারেশনের মাধ্যমে কুয়ালালামপুর এয়ারপোর্টে তাকে হত্যা করা হয়। এই অপারেশনে নজরদারির জন্য লোক ছিল, বিষাক্ত কেমিক্যাল সামলানোর জন্য কেমিস্ট ছিল, পালানোর জন্য ড্রাইভার ছিল এবং গ্র্যান্ডপা সাংকেতিক নামের একজন টিম লিডারও ছিল। এই প্রকাশ্য হত্যাকাণ্ডের মাধ্যমে কিম জং উন মূলত পুরো বিশ্বকে এবং তার দেশের মানুষকে একটি ভয়ঙ্কর বার্তা দিয়েছিলেন: তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, কিম তোমাকে ঠিকই খুঁজে বের করবে। কিম জং উনের বর্তমান মনস্তত্ত্বের পেছনের কারণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে তার শৈশবে। তিনি কোনো সাধারণ পরিবেশে বড় হননি। তার বাবা কিম জং ইল ছিলেন ইতিহাসের অন্যতম প্যারানয়েড বা সন্দেহ বাতিগ্রস্ত একজন শাসক। গুপ্ত হত্যার ভয়ে তিনি মাটির নিচে এক বিশাল এবং বিস্তৃত গোপন সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের অগম্য এক পৃথিবী রয়েছে দেশটির মাটির নিচে। গোয়েন্দা স্যাটেলাইট থেকে নিজেদের লুকিয়ে রাখার জন্য সেখানে প্রায় ৮,০০০ গোপন টানেল বা সুড়ঙ্গ তৈরি করা হয়েছে, যার কিছু কিছু সুড়ঙ্গ মাটির ১,০০০ ফুট নিচ পর্যন্ত বিস্তৃত। কোনো কোনো টানেল প্রায় ৩০ মাইল দীর্ঘ, যা সরাসরি চীনের সীমানা পর্যন্ত একটি জরুরি পালানোর পথ হিসেবে তৈরি করা হয়েছে। এই গোপন নেটওয়ার্কের একটি বিখ্যাত স্থান হল ক্যাংডং ভিআইপি কমপ্লেক্স, যেখানে কিম জং উন তার শৈশবে একটি বড় সময় কাটিয়েছেন। মাটির নিচে তৈরি এই বিশাল রাজত্বে কিম জং উন চাইলেই তার অফিস থেকে লিফটে করে বেসমেন্টে নেমে কনভয় নিয়ে সুড়ঙ্গের পর সুড়ঙ্গ পার হয়ে অজানা কোনো স্থানে চলে যেতে পারেন, যাকে বিশ্লেষকরা নাম দিয়েছেন রোড টু নোহোয়্যার। কিম জং ইল এতটাই সন্দেহপ্রবণ ছিলেন যে শিশু কিম জং উনের নিরাপত্তার জন্য তার চারপাশে সবসময় কঠোর বিধিনিষেধ থাকত। তার খেলার সাথী হিসেবে সমবয়সী কোনো ৭-৮ বছরের শিশুকে আনা হতো না, বরং তার খেলার সাথী ছিল ৩০ থেকে ৪০ বছর বয়সী সশস্ত্র দেহরক্ষীরা। শৈশব থেকে এই দেহরক্ষীদের সাথেই তার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এমন এক পরিবেশে বড় হওয়া একটি শিশুর পক্ষে কখনো স্বাভাবিক মানসিকতা নিয়ে বেড়ে ওঠা সম্ভব ছিল না। শৈশব থেকেই তাকে ডাকা হতো লিটল জেনারেল বলে। তার হাতে তুলে দেওয়া হয়েছিল সত্যিকারের কোল্ট পিস্তল, আর বয়স্ক জেনারেলরা তার সামনে এসে মাথা নত করে কুর্নিশ করতেন। এই অস্বাভাবিক, গোপন এবং প্যারানয়েড পরিবারেই কিম জং উনের মনস্তত্ত্বের মূল ভিত্তি তৈরি হয়েছিল। বর্তমান সময়েও কিম জং উন সেই একই পরিমাণ প্যারানয়া নিয়ে চলেন। তার খাবার অত্যন্ত নিখুঁতভাবে পরীক্ষা করা হয়, এমনকি তার জন্য বরাদ্দকৃত চালের বস্তা থেকে একটি একটি করে চাল পরীক্ষা করা হয়, যাতে কোনো অস্বাভাবিক বা বিষাক্ত দানা না থাকে। তিনি যখন বিদেশে যান তখন নিজের পোর্টেবল টয়লেট সাথে নিয়ে যান। এর কারণ হলো তিনি চান না বিদেশি কোনো গোয়েন্দা সংস্থা তার মলমূত্র পরীক্ষা করে তার স্বাস্থ্য বা রক্তে থাকা রোগ সম্পর্কে কোনো তথ্য পেয়ে যাক। কিম জং উনের জীবনের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি শুরু হয় যখন তাকে পড়াশোনার জন্য সুইজারল্যান্ডে পাঠানো হয়। উত্তর কোরিয়ার শাসকদের মধ্যে একমাত্র তিনিই সরাসরি পশ্চিমা বিশ্বের স্বাদ পেয়েছিলেন। কিশোর কিম জং উন তার খালা এবং খালুর তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের বার্ন শহরের একটি সাধারণ পাবলিক স্কুলে পড়াশোনা করতেন। সেখানে তিনি ৮-১০টা সাধারণ কিশোরের মতোই জীবনযাপন করতেন। তার পরনে থাকত শিকাগো বুলসের শার্ট, শর্টস এবং মাইকেল জর্ডানের স্নিকার্স। তিনি বাস্কেটবল খেলতে প্রচণ্ড ভালোবাসতেন। তার এক সহপাঠীর মতে বাস্কেটবল কোর্টে কিম ছিলেন তুখোড়, জয়ের প্রতি তার ছিল তীব্র আকাঙ্ক্ষা। মোট কথা, ইউরোপে তিনি একজন ধনী কিশোরের মতোই জীবন কাটিয়েছেন। প্যারিসে গিয়ে NBA গেম দেখেছেন, সুইস আল্পসে গিয়ে স্কি করেছেন। পশ্চিমা স্বাধীনতা এবং জীবনযাত্রা তিনি খুব কাছ থেকে উপভোগ করেছিলেন। তবে নিজের দেশের প্রতি তার টান কখনো কমেনি। বন্ধুদের সাথে আড্ডায় তিনি জোর গলায় বলতেন যে উত্তর কোরিয়া অত্যন্ত উন্নত একটি দেশ এবং ভবিষ্যতে তারা বিশ্বের অন্যতম বড় খেলোয়াড় হবে। কিন্তু সুইজারল্যান্ডের এই আনন্দময় জীবন বেশি দিন স্থায়ী হয়নি। উত্তর কোরিয়ায় তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন মৃত্যুর প্রহর গুনছিলেন, তখন তার খালা এবং খালু বুঝতে পারেন যে কিমের মায়ের মৃত্যুর পর রাজ পরিবারে তাদের আর কোনো ক্ষমতা থাকবে না। নিজেদের জীবন বাঁচাতে তারা এক রাতে ঘুমন্ত কিশোর কিম জং উনকে একা রেখেই বাড়ি থেকে পালিয়ে যান। তারা সরাসরি মার্কিন দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান এবং পরে জার্মানির একটি মার্কিন সামরিক ঘাঁটিতে পালিয়ে যান। সিআইএর জিজ্ঞাসাবাদের পর তাদের নতুন পরিচয় দেয়া হয়। বর্তমানে তারা মধ্য আমেরিকার কোনো এক স্থানে সম্পূর্ণ নাম পরিচয় গোপন করে একটি ড্রাই ক্লিনার্সের দোকান চালাচ্ছেন। মাত্র কিশোর বয়সে নিজের সবচেয়ে কাছের মানুষের দ্বারা এভাবে পরিত্যক্ত হওয়াটা
কিম জং উনের জন্য ছিল এক ভয়াবহ মানসিক ট্রমা। 17 বছর বয়সে ইউরোপের পড়াশোনা অসমাপ্ত রেখেই তাকে উত্তর কোরিয়ায় ফিরিয়ে আনা হয়, আর এই ঘটনার 1 দশকের মধ্যেই তিনি পরিণত হন পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন রাষ্ট্রের সর্বোচ্চ স্বৈরশাসকে। ক্ষমতায় আসার পর অনেকে ভেবেছিলেন যেহেতু কিম জং উন পশ্চিমা বিশ্বে পড়াশোনা করেছেন এবং স্বাধীনতা দেখেছেন, তাই তিনি হয়তো উত্তর কোরিয়ায় সংস্কার আনবেন। ক্ষমতায় বসার প্রথম দিকে তিনি ঘোষণাও দিয়েছিলেন যে উত্তর কোরিয়ার মানুষকে আর কখনো না খেয়ে পেটে বেল্ট বেঁধে রাখতে হবে না। নিজের শাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য কিম বুঝতে পেরেছিলেন যে শুধু ভয় দেখিয়ে যুগ যুগ ধরে ক্ষমতা ধরে রাখা যাবে না, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। তাই তিনি উত্তর কোরিয়াকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরার উদ্যোগ নেন। 2012 সালে পিয়ংইয়ং এর কাছে তিনি একটি বিশাল স্কি রিসোর্ট তৈরি করেন। বলা চলে উত্তর কোরিয়ার বুকেই এক টুকরো সুইজারল্যান্ড বানানোর চেষ্টা করেছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি একের পর এক অ্যামিউজমেন্ট পার্ক, হাই এন্ড রেস্তোরাঁ এবং আধুনিক শপিং মল তৈরি করতে শুরু করেন। এগুলো ছিল মূলত কিম ব্র্যান্ডিং এর অংশ, যাদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে দেশ আধুনিকতার দিকে এগোচ্ছে। এই আধুনিকতার মোড়কে তার প্রধান হাতিয়ার ছিলেন তার স্ত্রী এবং ফার্স্ট লেডি রি সোলজু। রি সোলজু ছিলেন উত্তর কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন গায়িকা। পশ্চিমা মিডিয়ায় তিনি পরিচিত উত্তর কোরিয়ার কেট মিডলটন হিসেবে। কিম জং উনকে একজন মানবিক, পারিবারিক এবং আধুনিক রাষ্ট্রনেতা হিসেবে তুলে ধরার জন্যই ফার্স্ট লেডিকে বারবার জনসম্মুখে আনা হয়। এদিকে ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে কিম জং উন ইন্টারনেট এবং সেলফোন ব্যবহারের উপর থেকেও কিছু বিধিনিষেধ শিথিল করেন। এমনকি তিনি উত্তর কোরিয়ার নিজস্ব কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তৈরি করেন। এই ইনফ্লুয়েন্সারদের কাজ হল ইউটিউব বা অন্যান্য মাধ্যমে ভিডিও বানিয়ে বিশ্বকে দেখানো যে উত্তর কোরিয়া হল একটি স্বপ্নের দেশ বা সোশ্যালিস্ট ফেয়ারিল্যান্ড। কিম জং উন তার আধুনিক নেতার ইমেজ ধরে রাখতে গিয়ে একটি নতুন রাজনৈতিক কৌশল নিয়েছেন, যাকে বলা যায় ডুয়াল ডিক্টেটরশিপ। আর এই কাজে তার সবচেয়ে বিশ্বস্ত এবং ভয়ঙ্কর সহযোগী হলেন তার আপন ছোট বোন কিম ইয় জং। 2001 সালের দিকে কিম জং ইল যখন রাশিয়া সফরে যান, তখন রাশিয়ান রাষ্ট্রদূত তাকে উত্তরাধিকার নিয়ে প্রশ্ন করেছিলেন। উত্তরে কিম জং ইল বলেছিলেন, আমার ছেলেরা সবাই অলস এবং বোকা, রাজনীতি করার মতো আসল মানসিকতা এবং সাহস আছে আমার মেয়েদের। 1988 সালে জন্ম নেয়া কিম ইয় জংকে ছোটবেলায় ডাকা হতো দ্য সুইট প্রিন্সেস বলে। 2011 সালে বাবার মৃত্যুর আগ পর্যন্ত উত্তর কোরিয়ার ভেতরেও তার অস্তিত্ব সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, কিন্তু ভাই ক্ষমতায় আসার পর তিনি নীরবে ক্ষমতা কাঠামোতে উপরে উঠতে থাকেন এবং এক পর্যায়ে কিম জং উনের প্রধান প্রোপাগান্ডা চিফ হয়ে ওঠেন। 2018 সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত উইন্টার অলিম্পিকে কিম জং উন তার বোনকে প্রথম বিদেশি মিশনে পাঠান। 1953 সালে কোরীয় যুদ্ধের পর কিম পরিবারের প্রথম সদস্য হিসেবে কিম ইয় জং দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখেন। সেখানে তিনি তার স্ফিংসের মতো রহস্যময় হাসি দিয়ে নজর কাড়েন সবার। দক্ষিণ কোরিয়ার নেতাদের সাথে সরাসরি শান্তি আলোচনাও শুরু করেন তিনি। বর্তমানে কিম ইয় জং উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। কিম জং উনের কাছে আসা যে কোনো ইমেল বা গুরুত্বপূর্ণ নথি প্রথমেই তার বোনের টেবিলে যায়। তবে মিষ্টি রাজকন্যার নাম হলেও রাজনীতিতে তিনি অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্লেষকদের মতে তার নির্দেশে ইতোমধ্যেই অনেক পদস্থ কর্মকর্তাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয়েছে। 2020 সালে কিম জং উন তার বোনকে সামরিক জেনারেলদের চেয়েও প্রমোশন দিয়ে পলিট ব্যুরোর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসেন। দক্ষিণ কোরিয়ার অ্যাক্টিভিস্টরা যখন বেলুনে করে প্রোপাগান্ডা লিফলেট পাঠাচ্ছিল, তখন কিম ইয় জং সরাসরি হুমকি দেন। 2020 জুনে তার নির্দেশে 2 কোরিয়ার শান্তি আলোচনার জন্য ব্যবহৃত জয়েন্ট লিয়াজো অফিসটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়। মূলত কিম জং উন নিজেকে একজন শান্ত, সংযত এবং আধুনিক রাষ্ট্রনেতা হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চান, আর তাই রাষ্ট্রীয় সমস্ত নোংরা কাজ, গুপ্ত হত্যা এবং আন্তর্জাতিক হুমকি দেওয়ার দায়িত্ব তিনি তুলে দিয়েছেন তার বোন কিম ইয় জং এর কাঁধে। কিম ইয় জং হলেন এই রাজত্বের ব্যাড কপ, আর কিম জং উন হলেন গুড কপ। কিম জং উন বুঝতে পেরেছিলেন উত্তর কোরিয়াকে আধুনিক যুগে প্রবেশ করাতে হলে অবশ্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হতে হবে, আর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের চাবিকাঠি ছিল আমেরিকার হাতে।
2017 সালে কিম তার পূর্বপুরুষদের স্বপ্ন সত্যি করেন। তিনি সফলভাবে এমন একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালান যা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এই পরীক্ষার পরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কিমের চরম উত্তেজনা শুরু হয়। ট্রাম্প তাকে লিটল রকেটম্যান বলে ব্যঙ্গও করেছিলেন। And we can't have madmen out there, little rocket man. কিন্তু কিম জং উন জানতেন পারমাণবিক অস্ত্রই হল তার সবচেয়ে বড় দর কষাকষির হাতিয়ার। পারমাণবিক অস্ত্র হাতে থাকার কারণেই আমেরিকা তাকে গুরুত্ব দিতে বাধ্য হবে, আর হলো ঠিক সেটাই। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন কিম জং উন। এই সিঙ্গাপুর সামিট ছিল আন্তর্জাতিক বিশ্বে কিমের এক গ্র্যান্ড এন্ট্রি। মার্কিন প্রেসিডেন্টকে আলোচনার টেবিলে বসানোটা ছিল কিমের জন্য এক বিশাল প্রোপাগান্ডা বিজয়। কিমের গোয়েন্দারা ডোনাল্ড ট্রাম্পের মনস্তত্ত্ব নিয়ে গভীরভাবে গবেষণা করেছিলেন। তারা জানতেন ট্রাম্প প্রশংসা এবং চাটুকারিতা পছন্দ করেন, তাই কিম বিশাল সাইজের হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্পকে, যা দেখে ট্রাম্প মুগ্ধ হয়েছিলেন। সিঙ্গাপুরে বৈঠকে কিম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আমার সম্পর্কে কি ভাবছেন? এটি ছিল মূলত ট্রাম্পের মানসিকতা যাচাই করার একটি কৌশল। ট্রাম্পও উত্তরে কিমের ভূয়সী প্রশংসা করেন। এই বৈঠকটি এতটাই নাটকীয় ছিল যে ট্রাম্প পরবর্তীতে জনসভায় বলেছিলেন, আমরা একে অপরের প্রেমে পড়ে গেছি। Back and forth, and then we fell in love. Okay? কিন্তু ব্রোম্যান্স বেশি দিন টেকেনি। 2019 সালের ফেব্রুয়ারিতে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয়বারের মতো সামিটে বসেন দুই নেতা। কিম জং উন ভেবেছিলেন তিনি খুব সহজেই ট্রাম্পকে ম্যানেজ করে একটি চুক্তি স্বাক্ষর করে ফেলবেন, কারণ ট্রাম্পের তখন দেশের ভেতরে একটি বড় রাজনৈতিক বিজয়ের প্রয়োজন ছিল। কিন্তু কিম জং উন একটি আংশিক চুক্তির প্রস্তাব করেন। তিনি বলেন, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পারমাণবিক পরীক্ষা কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হবে, বিনিময়ে আমেরিকার সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। ডোনাল্ড ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এই আংশিক চুক্তিতে রাজি হননি। ট্রাম্প চেয়েছিলেন সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ। কিম জং উন কমিউনিস্ট স্টাইলে ঘণ্টার পর ঘণ্টা একই দাবি নিয়ে বসে থাকেন। এক পর্যায়ে ট্রাম্প টেবিল ছেড়ে উঠে যান। দুই নেতা দুপুরের খাবার টেবিলেই ফেলে রেখে হ্যানয় থেকে ফিরে যান। এই ব্যর্থতা কিম জং উনের জন্য ছিল চরম অপমানের। তিনি খালি হাতে দেশে ফিরেছিলেন। রাগে এবং অপমানে তিনি তার অন্তত 3 জন উচ্চপদস্থ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড বা পদাবনতির মাধ্যমে শাস্তি দিয়েছিলেন বলে ধারণা করা হয়। হ্যানয় সামিটের ব্যর্থতার পর কিম জং উনের দোটানা আরও তীব্র হয়। একদিকে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা, অন্যদিকে বৈশ্বিক মহামারী এবং দেশের ভয়াবহ বন্যা, সব মিলিয়ে উত্তর কোরিয়ার অর্থনীতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এমনকি কিম জং উনের সবচেয়ে বিশ্বস্ত এবং এলিট গার্ডরাও দেশ ছেড়ে পালাতে শুরু করে। এই সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন ও চং সং নামের এক কোরিয়ান পিপলস আর্মির এলিট সেনা গুলিতে ঝাঁঝরা হয়েও ডিমিলিটারাইজড জোন পার হয়ে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যেতে সক্ষম হন। দক্ষিণ কোরিয়ার হাসপাতালে নেয়ার পর দেখা যায় উত্তর কোরিয়ার সেরা সুযোগ সুবিধা পাওয়া এই এলিট সেনার শরীরও কৃমিতে ভরা এবং তিনি চরম অপুষ্টির শিকার। এই সংকটের মুহূর্তে কিম জং উন তার জনগণকে আবেগ দিয়ে ধরে রাখার কৌশল নেন। তিনি সাদা ঘোড়ায় চড়ে কিম বংশের পবিত্র জন্মস্থান মাউন্ট পেকতু পর্বতে তীর্থযাত্রায় যান। জনগণকে তার রাজকীয় ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়া ছিল তার উদ্দেশ্য। 2020 সালের অক্টোবরে সামরিক কুচকাওয়াজে তিনি জনগণের সামনে কেঁদে ফেলেন। তিনি বোঝাতে চান যে তিনি ঈশ্বর তুল্য নেতা হলেও তিনি তার জনগণের কষ্ট বোঝেন এবং একজন সাধারণ পিতার মতোই অনুভব করেন। তবে এর পেছনে থাকা ভয়ঙ্কর সত্যটি হল, অর্থনৈতিকভাবে মৃতপ্রায় একটি দেশ হওয়ার পরও কিম জং উন প্রতিনিয়ত তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বাড়িয়ে চলেছেন। 2020 সালে তিনি বিশ্বের সবচেয়ে বড় মোবাইল আইসিবিএম জনসম্মুখে আনেন, যাকে বিশ্লেষকরা বলছেন দ্য মনস্টার। গোয়েন্দা তথ্য অনুযায়ী বর্তমানে কিমের কাছে অন্তত 40টি পারমাণবিক মিসাইল রয়েছে। এখানেই শেষ নয়, উত্তর কোরিয়া গোপনে একটি 3000 টনের বিশাল সাবমেরিনও তৈরি করেছে। এই সাবমেরিন দিয়ে পানির নিচ থেকে সরাসরি ব্যালিস্টিক মিসাইল ছোড়া যায়। সাবমেরিন ট্র্যাক করা অত্যন্ত কঠিন, তাই কিম জং উন চাইলেই প্রশান্ত মহাসাগরের নিচ দিয়ে এসে সরাসরি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আঘাত হানতে পারবেন। পশ্চিমা বিশ্বের অনেকেই কিম জং উনকে একজন কার্টুন ক্যারেক্টার বা মজার কোনো খলনায়ক হিসেবে দেখেন, কিন্তু বাস্তবতা হল কিম জং উন কোনো জোকস বা কৌতুক নন। তিনি একজন অত্যন্ত চতুর, নির্মম এবং হিসেবে স্বৈরশাসক।
যিনি যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে বদ্ধপরিকর। তিনি এমন এক দেশ শাসন করছেন যেখানে সাধারণ মানুষের স্বাধীনতা বলে কিছু নেই, কিন্তু সেই দেশের নেতার হাতে রয়েছে পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার মতো পারমাণবিক অস্ত্র। কিম জং উন একাধারে একজন নির্মম খুনি, যিনি নিজের ভাইকে হত্যা করতে দ্বিধা করেন না। আবার তিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে হাসি ঠাট্টায় মেতে ওঠেন। তার দোটানা হয়তো আজও শেষ হয়নি। তিনি কি সত্যি আধুনিক বিশ্বে জায়গা করে নিতে পারবেন, নাকি পারমাণবিক অস্ত্রের অহংকারে পুরো কোরীয় উপদ্বীপকে এক ধ্বংসের দিকে ঠেলে দেবেন? সেই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।